কি রে মা, উঠছিস কেন? বল, কি লাগবে? একটু বল বল না আমাকে। কিছু না বাবা, আমি ঠিক আছি। রক্ত দিলে আর কিছু হয় না, পারবো। তুই তো তোর নিজের মুখটা দেখতে পাচ্ছিস না মা, মুখটা একদম সাদা হয়ে গেছে, ক্লান্ত লাগছে। তুই বল, আমাকে বল, আমি দিচ্ছি। বল, কি লাগবে? একটু ফোনটা দেবে, নীলকে ফোন করতে হবে। এই অপরাধের জন্য আমি নিজেকে কোনোদিন মাফ করতে পারবো না রে। আমি জোর করে ওই ছেলেটাকে তোর জীবনের সঙ্গে জড়িয়ে দিয়েছিলাম। তুই ফোনে কথা বল, আমি আসছি। আপি, কি রে? তুমি তোমার ছোট মেয়েকে সেদিন বুঝেছিলে বাবা। তার মনের মধ্যে কি ছিল সেটা হয়তো সে নিজেই জানতো না বা মানতো না। আমি নীলকে ভালোবেসেছিলাম বাপি, কিন্তু ও আমায় আকৃষ্ট করেছিল, আর আমি আকৃষ্ট হয়েও ছিলাম। এই সত্যিটা আজ স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই। আর তোমার কাছে যেমন আমার মনের কোনো কথাই গোপন থাকে না, তাই সেদিন হয়তো সেই কথাটাও গোপন থাকেনি। আর তাই রূপ একটা খুব খারাপ ছেলে, লম্পট। মেঘ রূপের সম্পর্কে তোমাদেরকে যা বলেছে সবই সত্যি। আমি ওর সম্পর্কে মিথ্যে কথা বলেছিলাম তোমাদের সামনে। আমি মেঘকে ছোট করতে চেয়েছিলাম না, আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। রূপকে মেঘ থাপ্পড় মেরেছিল, সেই কারণেই রূপ প্রতিশোধ নিতে চেয়েছিল, আর আমিও তাই জন্য প্রতিশোধ নিতে চেয়েছিলাম। বোকা, আমি বোকা। আমার পুরো ফ্যামিলিকেও বোকা বানিয়েছি। মেঘ, মেঘ তুমি তুমি কোথায় আছো? আমি এখানেই আছি, এই তো হসপিটালের পার্কিং এ। তুমি কেমন আছো মেঘ? ভালো আছি। মেঘ, একবার তুমি আমার সঙ্গে দেখা করো। আমাকে ওরা যেতে দিচ্ছে না তোমার কাছে। হসপিটালের সিকিউরিটি বললো তুমি নাকি বলে রেখেছো যে তোমার ফ্যামিলির লোকজন ছাড়া কেউ যেন তোমার সঙ্গে দেখা করতে না পারে। আচ্ছা মেঘ, আমি তো তোমার ফ্যামিলি নাকি? আমি তো অফিসিয়ালি তোমার হাজবেন্ড। একবারও দিদি ভাইয়ের কেবিনে গেছো বা তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছো? না, আমি ওর মুখদর্শনও করতে চাই না। লেট আর গো টু হেল। কেন? যেই হেলটা তুমি যত্ন করে ওর জন্য তৈরি করেছো সেই হেল? যেই হেলের রাস্তা বানানো শুরু করেছো সেই হেল? মেঘ, তুমি এভাবে বলছো কেন? তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? তুমি একটু আমার কেবিনে এসো, আমার তোমার সঙ্গে কথা আছে। আমাকে যেতে দেবে ওরা? বলে রাখছি আমি। আর হ্যাঁ, আমার হাজবেন্ডের পরিচয় দিয়ে আসার দরকার নেই প্লিজ। সৌরনীল গাঙ্গুলি হিসেবেই এসো। দরজা খোলা আছে। কেমন আছো? বললাম তো ভালো আছি নীল। আর আমি ভালো আছি কি নেই সেটা বলার জন্য তো তোমাকে এখানে ডাকিনি। মেঘ, মেঘ প্লিজ আমাকে মাফ করে দাও। মেঘ, প্লিজ। নীল প্লিজ বিহেভ ইউরসেলফ। তুমি এত কঠিন ভাবে তো কখনো আমার সঙ্গে কথা বলোনি। হ্যাঁ, সেটাই তো আমার ভুল হয়েছে নীল। আর এত জলদি না পুরোনো কথাগুলো ভুলে যেও।
আমি তোমাকে বলেছিলাম তুমি আবার যেদিন আমার হাতে পায়ে এসে ক্ষমা চাইবে, মাপ চাইবে, বলবে মেঘ আমাকে ক্ষমা করে দাও, সেদিন কিন্তু আমি আর ভদ্রতা দেখাতে পারবো না। আমি অভদ্র হতে বাধ্য হব না। মেঘ, তুমি অভদ্র হও, তোমার যা খুশি তাই বলো, আমি তারই যোগ্য। আমি তোমার ভালোবাসার যোগ্য নই, আমি তোমার ভালো কথারও যোগ্য নই। জানোই যখন সেটার যোগ্য নও, তাহলে কেন সেটার আশা রাখছো? কেন এত মেলোড্রামা করছো? মেঘ প্লিজ, আমি মূর্খ, আমি বোকা, আমি যে কি সেটা আমি নিজেও জানি না। আর সেই জন্যই আমি বারবার করে তোমার সঙ্গে এক ভুল করি, বারবার ভুল বুঝি। এই পুরনো কথাগুলো শুনতে আমি তোমাকে ডাকিনি নীল। যেটা বলতে ডেকেছি সেটা বলি। নীল, তোমার এই মুহূর্তে দিদিভাইয়ের পাশে থাকা উচিত। না, কখনো না। আমি কেন তার পাশে থাকবো? তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার দিদি সর্বনাশ করেছে, আমাদের সর্বনাশ করেছে। দিদিভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই বলেই তো দায়িত্ব এড়াতে পারো না তুমি নীল। আগের বারও তুমি তার সাথে ঠিক এই অন্যায়টাই করেছিলে, আর ভুলবশত আগের বার আমি তোমার সেই অন্যায়ের সঙ্গী হয়ে গেছিলাম। তুমি বিয়ের কথা বলছো তো? তাকে বিয়ে করলে আরো বড় অন্যায় করা হতো মেঘ তার সঙ্গে। কিন্তু সেটা তুমি তাকে ভদ্রভাবে না বুঝিয়ে যেটা করেছিলে সেটা অন্যায় ছিল নীল। তুমি দিদিভাইকে স্বপ্ন দেখিয়েছিলে নীল, তোমার পাশে থাকার স্বপ্ন, যেটা শেষ অবধি তুমি তাকে আঘাত দিয়ে অপমান করে একেবারে কেড়ে নিয়েছিলে। আর এবারও তুমি আবার তাকে স্বপ্ন দেখাচ্ছ। আমি কোনো স্বপ্ন দেখাইনি মেঘ, এটা তোমার ভুল ধারণা। আর যদি ময়ূরী এটা বলে থাকে তাহলে এটা ডাহা মিথ্যে কথা। ওর আরো অনেকগুলো মিথ্যের মধ্যে এটা আর একটা মিথ্যে। আমি তো কোনো প্রেম নিবেদন করিনি, আর বিয়ে করার কথা তো বলিনি। সেটা হয়তো করনি, কিন্তু কি কি করনি সেটা না ভেবে কি কি করেছো সেটা ভাবো। একটা মেয়ে তোমার ঘরে কন্টিনিউয়াসলি যাতায়াত করছে, তুমি সেটা অ্যালাউ করছো। আচ্ছা, ওই মেয়েটা যে তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখে, সেটাই কি ভাববে নি? সে তো এটাই ভাববে যে সে তোমার জীবনের শরিক হয়ে উঠছে। তার খিদে পেলে তুমি তাকে তার পছন্দের রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছ, তার শপিং যেতে ইচ্ছে করলে তুমি তার পছন্দের জায়গায় তাকে শপিং করাচ্ছ। এতে সেই মেয়েটার কি মনে হবে নীল? হ্যাঁ, আমি জানি তুমি এক্ষুনি বলবে যে ওখানে তো গিনিমিনিও ছিল, আর কথাটা এক্স্যাক্টলি ওখানেই। হ্যাঁ জানি আমি গিনিমিনি ছিল, কিন্তু মূল কে ছিল নীল? তুমি আর দিদিভাই। তুমি দিদিভাইয়ের আবদার রেখেছিলে। যে মেয়েটা শয়নে স্বপনে জাগরণে তোমাকেই চায়, তার এতে কি মনে হতে পারে? দিদিভাই আমাকে ছোট করতে একটার পর একটা অন্যায় করে গেছে, তোমার কাছে ছোট করতে, সেটা তো তুমি জানতে। তারপরে তুমি ওর মনের এই আশাগুলো জাগিয়ে গেলে। দায়ী নও তুমি? একটুও দায়ী নও ওর মনের এই আশাগুলো বাড়িয়ে দিতে? নীল, তোমার আর দিদিভাইয়ের মধ্যে তাহলে কি তফাৎ থাকলো? দিদিভাই আমাকে ছোট করতে একটার পর একটা অন্যায় করে গেল, আর তুমি আমাকে শিক্ষা দিতে দিদিভাইয়ের সঙ্গে একটার পর একটা অন্যায় করে যাচ্ছ। তুমি যেটাকে অন্যায় বলছো সেটা অন্যায় নয় মেঘ। আমি ময়ূরীকে নিয়ে শপিং এ যাওয়ার কথা বলিনি, গিনিমিনি বলেছিল। খুব দুর্বল লাগছে নীল তোমার কথাগুলো, ভীষণ দুর্বল লাগছে। তুমি তাকে তার পছন্দ মতো গয়না কিনে দিচ্ছ, তোমার মা যখন তাকে ছেলের বউ হিসেবে ট্রিট করছে তুমি তখন চুপ করে থাকছো। নীল, এই চুপ করে থাকার মানেটা কি? তার মানে তো এটাই তাকে সম্মতি দেওয়া। নীল, তুমি কিন্তু দিদিভাইয়ের মনে মনে তিলে তিলে একটা আশার বুদবুদ তৈরি করছো। তুমি নিজের কনভিনিয়েন্সের জন্য ওকে যে পাত্তা দিচ্ছ, সেটা দিদিভাই ঠিক কতটা বুঝতে পারছে? এটা তুমি কি বলছো? আমার কনভিনিয়েন্সের জন্য? তাছাড়া আবার কি? তুমি তো দিদিভাইকে লিটারালি ব্যবহার করছো, আমাকে শিক্ষা দেওয়ার জন্য দিদিভাইকে ব্যবহার করছো। ওর থেকে আমার জীবনের খোঁজ নিচ্ছ, আমার গানের ক্লাসের খোঁজ নিচ্ছ, জিষ্ণুর খোঁজ নিচ্ছ। তখন তুমি এটা বুঝতে পারছো না নীল, যে দিদিভাই অবভিয়াসলি সেটার ওপর রং চড়িয়ে অনেক কথা বলবে, আর তুমি তো সেগুলো উৎসাহ দিচ্ছ নীল। আর দিদিভাই যে এতগুলো কথা বানিয়ে বানিয়ে বলবে, বাড়িয়ে বলবে, সেগুলো না বোঝার মতো বোকা তো তুমি নাও। যাকে এইভাবে দিনের পর দিন ব্যবহার করছো, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলতে এসেছো আমাকে। দিদিভাইয়ের এই অপরাধ মনস্কতা তোমার জন্য নেই। আগের বার তুমি দিদিভাইকে ঠকিয়েছিলে, আর ঠকিয়ে ওর ভেতরের একটা অন্ধকার দিককে তুমি ট্রিগার করেছিলে। কথাটা আমি তোমাকে আগেও বলেছি। দিদিভাই আমাকে হিংসে করতো, সেসব ঠিক আছে, কিন্তু তোমার সিদ্ধান্ত ওকে ক্রিমিনাল বানিয়ে দিল। তোমার সিদ্ধান্ত।
প্লিজ। বেশ ঠিক আছে, তুমি যদি এটা বলো যে ময়ূরীর আজকের অবস্থার জন্য আমি দায়ী, সেটা আমি মাথা পেতে নিচ্ছি। ওর সব ট্রিটমেন্টের দায় আমার, বলছি আমি আমার। কিন্তু তুমি আমার সঙ্গে ফিরে চলো মেঘ, প্লিজ। ছাড়া আমার নীল প্লিজ, তুমি যে আমাকে ছাড়া বাঁচতে পারছো না এই কথাটা আমি আর শুনতে চাই না প্লিজ। এত বড় মিথ্যে আমার আর সহ্য হচ্ছে না। এটা তো মিথ্যে নয় মেঘ, তুমি প্লিজ। এবার আমি প্লিজ বলছি নীল, তুমি আর ভালোবাসার কথা বলো না আমার সামনে। যে ভালোবাসে সে অসম্মান করে না নীল, যে ভালোবাসে সে কখনো ভিড়ে দাঁড়িয়ে আঙুল তুলে অন্যের গলায় গলা মেলায় না। মেঘ, আমি কি করলে তুমি আমাকে মাফ নীল করবে? প্লিজ, এসব কথা এখন থাক। মাপ করার সময় এখন আর নেই। যে কাগজটা তোমাকে পাঠিয়েছি সেটা সই করে পাঠিয়ে দিও। তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আর প্লিজ দিদিভাইয়ের পাশে থেকো। সেই অসুস্থতা থেকে উঠলে তাকে একটা সুস্থ জীবন দিও, আবার তাকে অন্ধকারের দিকে ঠেলে দিও। কত সহজে বলে দিচ্ছ মেঘ, বারবার করে বলে দিচ্ছ আমাদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, বারবার বলে দিচ্ছি কারণ কোনো সম্পর্ক নেই, আর সেটাই সত্যি। কি তোমার আমার মধ্যে কোনো কিছু ঠিক হওয়ার কোনো উপায় নেই মেঘ? সবকিছুই যেখানে ভুল সেখানে কোনো কিছু কি করে ঠিক হবে না। তোমার জীবনে আমার কি কোনো জায়গা নেই? না, আচ্ছা, আমার অতীত তো, আর যে অতীতের ছায়া আমি আমার বর্তমানে দেখতে চাই না। তুমি আর কোনোদিন ফিরবে না আমার জীবনে? না, তুমি আর আমাকে ভালোবাসো না? তোমার সঙ্গে কাটানো কয়েকটা মুহূর্ত আমি ভালোবেসেছিলাম, তোমাকেও ভালোই বেসেছিলাম, কিন্তু সেই ভালোবাসাটুকু তুমি সমূলে বিনাশ করে দিতে পেরেছ। আর ভালোবাসো না? না মেঘ, আমি জানি তুমি তোমার নতুন জীবনের দিকে এগোচ্ছ। তোমার জীবনে নতুন কেউ এসেছে, তোমার জীবনের সেই নতুন মানুষ তোমাকে এতটা অধিকার করে নিয়েছে যে তোমার জীবনে আমার আর কোনো জায়গায় তুমি রাখলে না। মেঘ, সেই কি তোমার জীবনের সবকিছু? এখন আমি আর কেউ নই অতীত ছাড়া। আশা করবো নীল, দিদিভাইয়ের সঙ্গে তুমিও সুস্থ হয়ে উঠবে। তোমার তোমার মনটা বড় নোংরা, তোমারও চিকিৎসার দরকার। দিদিভাই তোমার হাতটা ধরে একটা কথা বলেছিল, মনে আছে? যে নীল, তুমি শুধু আমার পাশে থেকো, আমি ভালো হয়ে যাব। দিদিভাইয়ের কথায় ওই সত্যিটুকু কিন্তু আছে নীল। তুমি যদি সত্যি সৎভাবে ওর পাশে থাকো, দিদিভাই কিন্তু ভালো হয়ে যাবে। কিন্তু ওর কথায় যে সত্যিটা আছে সেটা কিন্তু তোমার কথায় নেই। তুমি এই যে এখন এসে আমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইছো, মাপ চাইছো, আমি জানি। আমি যদি তোমাকে আমার জীবনে ফিরিয়েও নিই, তুমি কিন্তু আমাকে ভালো থাকতে দেবে না। তুমি আবার অশান্তি করবে, কারণ তোমার এই এন্ডলেস সন্দেহ, তোমার এই অসুস্থ মন আমাকে কখনোই শান্তিতে থাকতে দেবে না। আবার অশান্তি বাড়বে আমার জীবন। আমি কেন মেনে নেব নিলে এই অশান্তির জীবন? একটা কারণ দাও, আমি জানি তুমি দিতে পারবে। আর আজও তুমি এসে তোমার ঠিক সেই মনের সন্দেহটাই বললে। নীল, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমাকে ডিভোর্স দিয়ে তুমি দিদিভাইকে বিয়ে করো, তোমার বাড়ির লোক খুশি থাকবে, তোমার মা শান্তি পাবেন, তোমাকেও শান্তি দেবে। আর এই দু নৌকায় পা দিয়ে চলাটাকে তুমি বন্ধ করো। যাও তুমি, প্লিজ চলে যাও। নীরবতায় ছিল প্রশ্ন তোমার, শূন্যতায় খুঁজি উত্তর আমার। সব হারিয়ে যাওয়া মাঝে রাতে থাকি কান্না হয়ে তোর সাথে। নীরবতায় ছিল প্রশ্ন তোমার, শূন্যতায় খুঁজি উত্তর আমার। সব হারিয়ে যাওয়া
থাকি কান্না হয়ে তোর সাথে। উফ, ইম্পসিবল। কখন থেকে ফোন করছি নীলকে, ফোনটা ধরছে না। এই তোমরা কেউ কিছু জানো কোথায় বেরিয়েছে? কাউকে বলে গেছে? না। আবার কি হলো ওর? মন মেজাজ তো ওর এমনিতেই। প্লিজ ভাস্কর, এই মন মেজাজের দোহাই দিয়ে না অনেক দিন ধরে ওর খামখেয়ালি বানা চলছে। আর সব থেকে ইরিটেটিং ব্যাপার কি বলতো, ফোনটা কিন্তু রিং হচ্ছে, তিনি ধরছেন না। ও তো একটা ইরেসপন্সিবল ছেলে হয়েছে, ক্যারলেস একটা। কি করে যে এতক্ষণ বদলে গেল আমার ছেলেটা আমি বুঝতে পারি না। ফোনটা ঘরে রেখে দাদাভাই বেরিয়ে যায়নি তো? না না, আমি তো ঘরে গিয়ে দেখে এসেছি, সেখানে কোনো ফোন বাজছে না। তার মানে ফোন ওর কাছেই আছে, উনি ইচ্ছে করে ফোন ধরছেন না। দেখো সাইলেন্ট করে রেখেছে হয়তো। সত্যি ত্রিদীপ, আমি বুঝি না ও এতটা ইরেসপন্সিবল হয় কি করে বলো তো। আজকে ও জানে যে গিন্নি রূপের আশীর্বাদ বাড়িতে একটা বড় কাজ, আর এর মধ্যে তিনি ফোন সাইলেন্ট করে বেরিয়ে গেলেন, কাউকে কিছু বললেন না। আরে ডেকোরেশনের লোক কখন আসবে লাল? এই চলে আসবে এক্ষুনি। এই ছোট, আমাদের খাবারটাও তাহলে নিয়ে একসাথে খেয়ে নি, পরে আর সময় পাওয়া যাবে না রে। দাদা ভাই আশীর্বাদের সময় থাকবে তো? হুমা, সেটা কেন থাকবে না? নিশ্চয়ই থাকবে, বড় ভাই সে, থাকবে না? আলবাত থাকবে। এই ছেলেটা না সত্যি সারা জীবনে আমাকে শান্তি দেবে না। দিদি ভাই, আমার মনে হয় একবার ময়ূরীকে ফোন করে দেখো, ও হয়তো জানতে পারে। আজকাল সে বুঝি নীলের সব খবর জানছে। সেটা যদি ঘটে না, তাহলে বুঝবে আমাদের ছেলে ঠিক পথে আছে। কালকে যে আমরা বাড়ি সকলে মিলে ওকে বুঝিয়েছি, কিন্তু কেউ ওকে রূপের জামাটা চেঞ্জ করে আনতে দোকানে পাঠাতে পারেনি। আর ময়ূরী ওকে এসে এমন সুন্দর করে বোঝালো যে ওই ঘাড় তাড়া ছেলে, সে একবারও না বলার সুযোগ শুদ্ধ পায়নি। জেঠিমণি, আমার কিন্তু একটা বাজে সন্দেহ হচ্ছে। কি রে? দাদা ভাই কাল থেকে মেঘের পাঠানো ডিভোর্স পিটিশনটা নিয়ে কিন্তু খুব ডিস্টার্ব ছিল। তাতে কি, এই এতদিনে মেঘ একটা সত্যি কাজের কাজ করেছে, ডিভোর্স পিটিশনটা পাঠিয়েছে। এবার আমি ওকে তাড়া দিয়ে কাগজটা সই করে পাঠাবো। বৌদি, আমার মনে হয় নীলকে আমাদের আর একটু সময় দেওয়া উচিত। মানে দেখো, ঊর্ধ্বশ্বাসে ওর জীবনে এতগুলো ঘটনা পরপর ঘটে চলেছে। এই তো সেদিন মাত্র বিয়ে হলো, তারপর এত অশান্তি, মেঘ চলে গেল, ময়ূরী আবার ফিরে এলো, এবার আবার মেঘ ডিভোর্সের চিঠি পাঠিয়েছে। এই এত সবকিছুর সঙ্গে তাল মেলাতে মেলাতে ছেলেটা হয়তো খেই হারিয়ে ফেলেছে। বৌদি, তুমি নীলকে বলো ডিভোর্সের পেপারে সই করার আগে ও যেন একটু সময় নেয়, তারপর যেন সইটা করে। শোনো ভাস্কর, আমি না নীলকে তোমার থেকে একটু হলেও বেশি চিনি। ওকে সময় দেওয়া মানেই কিন্তু মেঘের প্রতি ওকে নরম হবার সুযোগ করে দেওয়া। সেইটা আমি ওকে আর হতে দিতে চাই না। মেঘের এই নিজের থেকে নীলকে ডিভোর্সের যে কাগজটা পাঠিয়েছে, ওটা ওই একটাই কারণ, নীলকে দুর্বল করে দিতে চাই ও। নীল বেশ ওকে ছুটে গিয়ে বলবে, হ্যাঁ এটা তুমি কি করছো, প্লিজ এমনটা করো না। কিন্তু ওই মেঘের চাল যাতে ওরই ওপর গিয়ে ব্যাকফায়ার করে, তাই জন্য নীলকে দিয়ে ডিভোর্স পেপার সই করিয়ে আমাকে পাঠাতে হবে, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। ভাস্কর কিন্তু একবারে ঠিক বলেছে, একটু সময় দাও ওকে, ছুটে ছুটে দমছুট হয়ে যাচ্ছে তো। ত্রিদীপ, তুমি সেইটুকুই দেখলে? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আর কতদিন আমার ছেলেটা এই অশান্তির জীবন লিড করবে? আচ্ছা বলো তো, তুমি চাও না? এই তো তোমাদের সবাইকে বলছি, তোমরা চাও না ওকে একটা সুন্দর জীবনে একটা লাইভলি পার্টনারের সঙ্গে দেখতে? সেটা তো আমরা সবাই চাই বৌদি, কে সেটা চাইবে না বলো? তাহলে ও নিজের জীবনের ডিসিশনগুলো এবার একটু তাড়াতাড়ি নিতে হবে। কিন্তু জেঠিমণি, আমার মনে হচ্ছে দাদা ভাই আবার ব্যাগ গিয়ে যাচ্ছে। গিনি, এই আবার কেমন কথা? হ্যাঁ, তোমাদের মনে আছে যখন মেঘ ওই পুলিশ নিয়ে এসে বাড়িতে একটা বাজে বিশ্রী কাণ্ড করলো? তারপর কিন্তু দাদা ভাই সেই রাত্রিবেলা আমাদের কাউকে কিছু না জানিয়ে ওই বাড়িতে গিয়ে মেঘকে ফিরিয়ে এনেছিল। এখন দাদাভাই আবার মেঘকে আনতে ওই বাড়ি যায়নি তো? না না, অসম্ভব। দাঁড়াও, আমি ওরকে ফোন করছি। ময়ূরের ফোন তো বন্ধ বলছে। বলে তো আজকের দিন ও ফোন বন্ধ করে রেখেছে। নীল,
প্লিজ মা, আমাকে একটু সময় দাও। দিদিভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই বলেই তো দায়িত্ব এড়াতে পারো না তুমি নীল। আগের বারও তুমি তার সাথে ঠিক এই অন্যায়টাই করেছিলে। তুমি দিদিভাইকে স্বপ্ন দেখিয়েছিলে নীল। তুমি নিজের কনভিনিয়েন্সের জন্য ওকে যে পাত্তা দিচ্ছ সেটা দিদিভাই ঠিক কতটা বুঝতে পারছে। এটা তুমি কি বলছো? তুমি তো দিদিভাইকে লিটারালি ব্যবহার করছো। কেন কেন আমার জীবনে কেন এত কিছু? কি চেয়েছিলাম আমি? একটা ভালোবাসার সংসার চেয়েছি শুধু। সেটা কি অপরাধ? না না না, এটা আমার কোনো ব্যক্তিগত ইমোশন নিয়ে বসে থাকার সময় নয়। আমাকে গিনিকে বাঁচাতেই হবে। গিনির বিয়েটা যেভাবে হোক থামাতে হবে আমাকে। বাপি, কিরে উঠে এলি? আমি ঠিক আছি। নীল চলে গেছে? হ্যাঁ, অনেকক্ষণ। দিদিভাইয়ের কি জ্ঞান ফিরতে দেরি হচ্ছে? না, জ্ঞান ফিরেছে। মানে কথা বলার চেষ্টা করছে, ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছে, প্রেশারটা ফ্লাকচুয়েট করছে। বাপি, তোমার আর মার সঙ্গে আমার কিছু কথা আছে, তোমরা একটু আমার কেবিনে আসবে? এখনই? হ্যাঁ। তোর মাকেও দরকার? হ্যাঁ বাপি, তোমাকে মাকে দুজনকেই বলার আছে।